নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বোলপুরে নিম্নমানের সামগ্রিক দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। বিশ্বভারতীর উপাচার্যের কাছে স্মারকলিপি জমা ব্যবসায়ী সমিতি ও হস্তশিল্প সমিতির সদস্যদের। সাংস্কৃতিক জগতের নক্ষত্র পতন বীরভূমের রাজনগরে। ফর্মে নাম থাকা সত্ত্বেও পাওয়া যাচ্ছে না সেই ব্যক্তিদের খোঁজ সিউড়ির পরীক্ষাতে। পড়তে দেব না এসআইআর বললেন অনুব্রত মণ্ডল। এবার সংবাদ বিস্তারিত। বোলপুর শান্তিনিকেতনের শ্রীনিকেতন মোড়ে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সারাইয়ের অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার সাধারণ মানুষেরা ক্ষোভে প্রায় 1 ঘন্টা পথ অবরোধ করে রাখে, কোনো যানবাহন চলাচল করতে দেয়নি। তার জন্য শ্রীনিকেতন মোড়ে বিশাল যানজটের সৃষ্টি হয়। বর্ধমান, ইলামবাজার, সিউড়ি ও বোলপুরে যাতায়াতের গুরুত্বপূর্ণ সংযোগস্থল হওয়ায় ভোগান্তি চরমে ওঠে। দ্রুত স্থায়ী সমাধানের দাবিতে সরব হন বাসিন্দারা। পরে স্থানীয় বাসিন্দাদের দাবি পূরণে আশ্বস্ত হয় অবরোধ উঠে যায়। এদিন বিক্ষোভকারীরা জানান, দীর্ঘ প্রায় 1-2 মাস হলো খারাপ হয়ে পড়ে আছে। আমরা বলে পারি নাই কো, ঠিক আছে। ওরা আসছে ডাস্ট আর এই মোটামোটা পাথর ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে, একবার জলও দিচ্ছে না। আমরা বললাম যে একবার জলটা দিন, রাস্তা হোক, রাস্তার জন্য কোনো অসুবিধা নাই, কিন্তু রাস্তাটা ভালো করে হোক, এটা আমরা চাই, ঠিক আছে। আমরা এতে কোনো বিতর্কে যাবো না, কি যাবো না, রাস্তা আমাদের হোক। রাস্তা না হলে মানুষ চলতে পারবে না। কিন্তু দেখুন এই যে বড় বড় ডাস্টগুলো, এই যে ফেলে যে বোল্ডাগুলো, এই বোল্ডাগুলো, এগুলো কারোর টায়ার গায়ে লাগে সে মানুষটা বাঁচতে পারবে? কালকে একটা ঘটনা ঘটে গেছে, 2 টায়ার বাস্ট হয়ে গেছে, লোকের গায়ে লেগেছে, অল্প আহত হয়েছে, হাসপাতাল থেকে ভর্তি করা হয়েছে। প্রতিদিন এখন দুর্ঘটনা ঘটছে, প্রতিদিন। এই কোন এবং এই হ্যাকটা ঘুরতে গিয়ে কত মানুষ যে ওই লরি তোলা ঢুকে গিয়েছে, আমরা ট্রেন থেকে বার করেছি, তার প্রমাণ সিসিটিভি ক্যামেরা সব আছে, আপনারা দেখে নেবেন, ঠিক আছে। এখানে একটাও কোনো মিথ্যা কথা বলা হচ্ছে না, সব সত্য কথা। এবং এত লোক জড়ো হয়েছে, আজকে মানুষ বাধ্য হয়ে জড়ো হয়েছে। কেউ কিন্তু ইচ্ছে কেউ আসে নাই, কাউকে ডেকে আনা হয় নাই, এটা বাধ্য হয়ে মানুষ এসে গিয়ে এই প্রতিবাদ করতে আর কি। কাজ কামাই করে আমার নাম আশিস কুমার হাজরা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। শান্তিনিকেতন পৌষ মেলা বাঁচাও কমিটির উদ্যোগে আসন্ন 2025 সালের শান্তিনিকেতন পৌষ মেলা সুষ্ঠু, স্বচ্ছ ও দুর্নীতিমুক্তভাবে আয়োজনের দাবিতে বিশ্বভারতীর উপাচার্যের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় আজ সোমবার 8ই ডিসেম্বর সকালে। স্মারকলিপিতে তাদের দাবি ছিল, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে শুরু হওয়া শান্তিনিকেতন পৌষ মেলা এখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক মিলনক্ষেত্র। বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার পর এই মেলার ঐতিহ্য মর্যাদা রক্ষা করা আরও জরুরি হয়ে উঠেছে। সেই লক্ষ্যেই শান্তিনিকেতন বোলপুরবাসীর পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে। স্মারকলিপিতে মেলার জায়গা বন্টন ও রেন্ট কালেকশনের ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার আবেদন জানানো হয়। 2024 সালের বুকিং রসিদ অনুযায়ী পুরনো ব্যবসায়ীদের এবছরের প্রথম অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ডোগরা হস্তশিল্পীদের জন্য বিনামূল্যে জায়গা বরাদ্দ, আগের বছর মতোই বুকিং মূল্য অপরিবর্তিত রাখা এবং মেলার মাঠের নির্দিষ্ট ম্যাপ অনুযায়ী উদ্বৃত্ত জায়গা রসিদের মাধ্যমে বন্টনের কথা উল্লেখ করা হয়। এদিন শান্তিনিকেতনের সেন্ট্রাল অফিসের সামনে ব্যবসায়ী সমিতি ও শান্তিনিকেতন কবিগুরু হস্তশিল্প সমিতির সদস্যরা উপস্থিত থেকে স্মারকলিপি জমা দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। এদিন ব্যবসায়ী সমিতি ও হস্তশিল্প সমিতির সদস্যরা জানান, আমাদের বিশ্বভারতী রেজিস্ট্রারকে এবং ইসিকে আমরা ডেপুটেশন দিলাম। আমরা যে লোক শোককে শুনছি, গান বন্ধ করো, মুখে শুনছি যে মেলার নিয়ম কানুন যেটা করছে তাতে ব্যাপক ব্যবস্থা করেছে, তা যাতে না হয়, সুস্থভাবে মেলা হয়, আমরা এটা আশা করছি। হ্যাঁ, আর দেখাই যাক কি বলছে। উপাচার্যের সঙ্গে দেখা করলেন আপনারা? ওখানে উপাচার্য, ওখানে রেজিস্ট্রারকে আমরা দিলাম। আচ্ছা, ডেপুটেশন। কি বললেন ওনারা? ওরা বলছে দেখছি, আমরা কথা বলবো, আলোচনা করে বলবো। কি দাবি রেখেছিলেন? আমাদের দাবি হচ্ছে বিগত মেলাতে ব্যাপক দুর্নীতি করেছে কিছু কর্মচারী, এবারে দেখছি ওদেরকেই ওই দায়িত্ব দেওয়া হয়েছে যাতে আরো ব্যাপক দুর্নীতি করতে পারে। আমরা এখানে গরিব যারা ব্যবসা করে, হ্যাঁ, তাদের ওপর যে শোষণ হয়েছে গতবার, এবারে যাতে না হয়, হ্যাঁ, সেটা আটকাবো। হ্যাঁ, আর যদি সেরকম হয় তাহলে আমরা সেরকম চিন্তা ভাবনা করবো। হ্যাঁ, দেখুন ব্যবসাদার হচ্ছে মেলার একটা বড় পার্ট,
এদেরকে আলোচনা না করে যা খুশি সিদ্ধান্ত নিচ্ছেন, এরা শুনছি নাকি রেন্ট বাড়াবেন, হ্যাঁ, এবং পুরনো যারা তাদেরকে মানে পাওয়া যাবে না, যে আগে আসবে তারা পাবে, হ্যাঁ, পুরনো রসিদ এলাও নয়, হ্যাঁ, এগুলা নিয়ম কানুন করছেন দুর্নীতি করার জন্য আরো ব্যাপক হারে। পৌষমেলা সংক্রান্ত বিগত পৌষমেলা নিয়ে যে দুর্নীতি যেটা হয়েছে, মূল কথাই হচ্ছে যে দুর্নীতি মুক্ত এই পৌষমেলা 2025 সাল যাতে হয়, সেটাই আমাদের মাননীয় উপাচার্যকে এবং মাননীয় কর্মসচিবকে আমরা জানিয়ে মানে আমাদের ডেপুটেশন দিলাম। এবার ওনারা সদর্থক আলাপ আলোচনা করে দেখুন কিভাবে কি এইটাকে স্বচ্ছতা আনা যায়। কোন কোন বিষয়গুলো আপনারা তুলে ধরলেন উপাচার্যের কাছে? আমাদের বক্তব্য আমাদের ডেপুটেশনেই এখানে করা আছে। প্রথমেই ছিল পৌষমেলার জায়গা বন্টন, রেন্ট যে কালেকশন হয়, ব্যাপক দুর্নীতি যেটা হয়, সেটাতে স্বচ্ছতা আনতে হবে। আর 2024 সালে যারা পৌষমেলার বুকিং করেছিল স্টল বুকিং, সেই স্টল বুকিং অনুসারে অগ্রাধিকার পুরনো রসিদ অনুযায়ী করা হয়, সেটার জন্য একটা আবেদন করেছি। ডোকরা শিল্পীদের বিশেষ করে তাদের একেবারে খুব তারা অসহায়, তাদের যেন কোনোভাবেই রেন্ট না নেওয়া হয়, গত বছর যেটা নেওয়া হয়েছিল সেটা যেন বাতিল করা হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। নমস্কার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল, শ্রী ঠাকুর সত্তরের প্রতিষ্ঠিত এই হাসপাতাল 1966 সাল থেকে এখানে এলাকার দুস্থ গরিব মানুষের যাবতীয় চিকিৎসা পরিষেবা, চোখের যাবতীয় চিকিৎসা এখানে বিনামূল্যে হয়। প্রত্যেক সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার বিনামূল্যে আমাদের চোখের ছানি অপারেশন করানো হয়, ফেকো মাইক্রো সার্জারি করানো হয়। এছাড়াও আমাদের হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা, গাইনো, স্কিন এবং দাঁতের চিকিৎসা এখানে করা হয়। ডাক্তারবাবুরা আসেন এখানে। এছাড়াও বর্তমান আমাদের যে আধুনিক যে ল্যাবরেটরি, সেই প্যাথোলজি সেন্টারে আমাদের যাবতীয় রক্তের পরীক্ষা, সমস্ত রকমের রক্তের পরীক্ষা নিরীক্ষা, USG, এক্সরে, ECG সমস্ত কিছু করা হয়। আমি সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব, আবেদন করব, আপনারা আসুন, আমাদের এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন এবং আপনারা সুস্থ থাকুন। এই আমাদের প্রার্থনা। আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন আমরা প্রার্থনা করছি। সবাই সুস্থ থাকবেন। এবং আমাদের আরেকটি আবেদন আপনাদের কাছে, আমাদের অন্য কোনো ব্রাঞ্চ নেই, আমাদের একটাই ব্রাঞ্চ, অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল, দুবরাজপুর ব্লকের সামনে। এটি আমাদের একমাত্র ব্রাঞ্চ। নমস্কার। গতকাল রবিবার 7ই ডিসেম্বর রাত্রি 11:45 নাগাদ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন বীরভূমের রাজনগরের বাসিন্দা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আবৃত্তিকার ও সমাজসেবী প্রভাত দত্ত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 64 বছর। প্রভাত দত্ত পেশায় গাংমুড়ি গ্রামে রেশন ডিলার ছিলেন। প্রভাত দত্তের একমাত্র পুত্র শুভম দত্ত বিদেশে কর্মরত। প্রভাত দত্তের স্ত্রী একজন শিক্ষিকা। প্রভাত দত্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজনগর, গাংমুড়ি, তাঁতিপাড়া সহ রাজনগর ব্লকে নেমে আসে শোকের ছায়া। প্রভাত দত্ত ছিলেন একজন সুবক্তা, আবৃত্তিকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবী মানুষ। প্রভাত দত্তকে অগণিত মানুষ আজ শেষ শ্রদ্ধা জানান রাজনগরে। শেষ শ্রদ্ধা জানানো হয় বক্রেশ্বর বানপ্রস্থ আশ্রমের পক্ষ থেকেও। বক্রেশ্বর মহাশ্মশানে প্রভাত দত্তের শেষ কৃত্য সম্পন্ন হয়। সোমনাথদের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। বীরভূমের সিউড়ির 1 নম্বর ব্লকের করিধা পঞ্চায়েত এলাকার কালীপুর গ্রামে প্রায় 50 জন ব্যক্তির এনুমিরেশন ফর্ম হাতে থাকলেও খোঁজ পাওয়া যাচ্ছে না।
এমনকি তার পাশের বাড়ির ব্যক্তিও সেই 50 জন ব্যক্তির মধ্যে একজনকেও চিনতে পারছেন না। সমস্যায় বিএলও থেকে BLA 2 এই 50 জন ব্যক্তির এনুমিনেশন ফর্ম বিএলওদের কাছে জমা রয়েছে। কোনোভাবেই এই কালীপুর এলাকায় এই ব্যক্তিদের কোনো হদিশ বা খোঁজ পাওয়া যাচ্ছে না। আদৌ কি তারা স্বচ্ছ ভোটার না মৃত ভোটার না ভূতুরে ভোটার, ধোঁয়াশায় এই সিউড়ির করিদ্ধা এলাকার কালীপুর গ্রামের মানুষজন। তবে ইতিমধ্যে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসার পাশাপাশি বিশেষ অবজারভার বীরভূমের পরিদর্শন করতে আসার সময় তাকেও এই 50 জনের অ্যানুমিনেশন ফর্ম কীভাবে পাঠাবে বা সেই ব্যক্তিগুলি কোথায় রয়েছে সে বিষয়েও রিপোর্ট করা হয়েছে সমস্ত রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে। গতকাল রবিবার অনুব্রত মণ্ডলকে তৃণমূলের BLA 2 যারা রয়েছেন এই কালীপুর এলাকায় এই বিষয়ে তিনি অভিযোগ করেন যে অনেক সংখ্যক ব্যক্তি থাকলেও সেই সব ব্যক্তিদের কোনো হদিশ বা খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে বীরভূম জেলার আহ্বায়ক কোর কমিটির অনুব্রত মণ্ডলের কাছে জানান তৃণমূলের নেতৃত্বরা আশ্বাস দিয়েছেন খতিয়ে দেখার। এদিন বিজেপির সহসভাপতি দীপক দাস জানান, ভোটারের নমিনেশন ফর্ম রয়েছে কিন্তু মানুষদের খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা তো বিএলওর ব্যাপার। দেখুন, এটা বিএলও একটা পুরো সিস্টেমে চলে। যদি তাদেরকে খুঁজে না পাওয়া যায় সেখানে সেই ফর্ম ট্রেস আউট না করা গেলে সে জমা দেবে অফিসে ইআরওর কাছে বা এইওর কাছে। এইখানেই তো আনকালেক্টেবল যে সংখ্যাটা আসছে, এই আনকালেক্টেবল সংখ্যাটা আসছে কি করে ফর্মের? যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে যারা লেফট আউট ভোটার বা শিফটেড ভোটার বা মাইগ্রেন্ট ভোটার, তবেই তো এই সংখ্যাটা আসছে। আগে জানো কেসারের ক্লারিফিকেশনগুলো আগে শিখুক, তবে তো প্রশ্ন করবে। না জেনেই বলে দিচ্ছে, আগে শিখুক, আগে জানুক। তাহলে এগুলো কি ভুতুরে ভোটার? কোনো ভুতুরে ভোটার নয়, তারা হয়তো ছিল এখান থেকে কোথাও চলে গেছে, অন্য কোথাও নাম তুলেছে, তারা দে আর দ্য অল শিফটেড ভোটার হবে। সেখানে শিফটেড ভোটার হিসেবে ট্রিট করা হবে, সেখানে আনকালেক্টেড হবে ফর্ম। তাদের পাওয়া যাচ্ছে না, মানে আনকালেক্টেড। অন্যদিকে করিদ্ধা অঞ্চলের বিরোধী দলনেতা জয়দীপ মুখার্জি বলেন, টোটাল যে 18টা বুথ, সেই 18টা বুথের রেজাল্ট আজকে এই SIR এর যে ক্যাম্প, যে অনুব্রত মণ্ডল মহাশয়ের যে জনসভা বা বিকাশ রায় চৌধুরীর যে জনসভা, সেখানে টোটাল চিত্রটা তুলে ধরা হলো। আমাদের 15,025 টোটাল ভোটার। এই 15,025 ভোটারের মধ্যে ওই 47 জন বা 56 জনকে নট ফাউন্ড, মানে 18টা বুথের মধ্যে এদিকে পাওয়া যাচ্ছে না। এদের পরিবারের বক্তব্য যে এরা 12 বছর বা 8 বছর থেকে নাই, তাদেরকে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, তাদের খোঁজ খবর নাই, সেটাই টোটাল। তারা কি জীবিত আছে? তাদের তো পরিবার তো তার বলতে পারছে না, জীবিত না মৃত, সেই জন্যই আমরা নট ফাউন্ড, সেই জন্য BLA 2 আমরা নট ফাউন্ড বলছি, চিনতে পারছি না। লোকসভায় বা বিধানসভায় তারা ভোট দিয়েছিল না, লোকসভাতেও ভোট দিতে আসে নাই, মানে তাদের অ্যাকচুয়ালি 10 বছর থেকে নাই, সেই হিসাবে নট ফাউন্ড। তারা কি প্রকৃত ভোটার? যোগাযোগের চেষ্টা করেছিল? হ্যাঁ, যোগাযোগের তাদের পরিবার চেষ্টা করছে, তাদের পরিবারের হাতে ফর্মও দেওয়া হয়েছিল। তার পরিবার কি চিনতে পারছে না? পরিবারেই তো, পরিবারের বক্তব্য অনুযায়ী তো আমাদেরকে নট ফাউন্ড করতে হয়েছে। আমরা তো পরিবারের হাতে ফর্ম দিয়েছিলাম। তারা কি চিনতে পারছে না, তারা চিনতে পারছে না, তারা যোগাযোগ করার চেষ্টা করছে চারিদিকে, কিন্তু কোথাও অনেক প্রায় 8-10 বছর থেকে তারা নাই। অপরদিকে চন্দন ধীবর বলেন, ফর্ম আছে আপনার কাছে? বিএলওর কাছে ফর্ম আছে 25টা। তারা কোথায়? তারা আমরা বাড়িতে খুঁজেছি, বাড়িতে তাদেরকে পাইনি। 5টা বাড়িতে তালা মারা। আর অনেকজন মনে হয় পাশের বাড়ি বলতে পারছে না কোথায় গেছে। ঠিক আছে, এইটুকুই আপাতত আমাদের কাছে খবর আছে। তারা কি শুরু হওয়ার আগে কি তাদেরকে রিপোর্ট তার আগে থেকে তার আগে থেকে মনে হয় বাইরে কোনো কাজে থাকে, হয়তো ব্যাঙ্গালোর বা চেন্নাই কোনো লেবার কাজটা হয়তো কাজ করছে। তারা আগে ইলেকশনে ভোট দিয়েছিল? তারা লোকসভার সময় ভোট সামথিং লোকসভা থেকে ভোট দেয়নি, লোকসভা থেকে ভোট দেয়নি। তারা তো এই জিনিসটা শুনতে পেয়েছে, তারা তাও ফিরে আসে কেন? তারা ব্যাঙ্গালোরে বা চেন্নাই বা কোথাও বাইরে থাকে, এবারে সেই স্টেটে খবর পেয়েছে নাকি সেটা তো আমি বলতে পারবো না। তারা কি আদৌ বৈধ ভোটার? অবশ্যই বৈধ ভোটার, অবশ্যই লিস্টে নাম আছে। বৈধ মানে দীর্ঘদিনের লোক এখানে আমরা দীর্ঘদিন ব্যবস্থা করা হচ্ছে, চেষ্টা তো করছি। আমরা তো অলরেডি 3বার করে যেতে বলেছি, সেখানে আমরা 7-8 বার করে বাড়িতে গেছি। আজকে জানালাম বলতে এইখানে অনুব্রত মণ্ডলকে জানালাম। আপনার নাম? আমার নাম চন্দন ধীবর, 199 কালীপুর। আমি বেলোর। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। বীরভূমের সিউড়ির করিদ্ধা গ্রামে SIR সংক্রান্ত একটি জনসভায় উপস্থিত হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেখানে তিনি বলেন, এখানে কোনো বাংলাদেশি নেই, রোহিঙ্গা নেই, মায়ানমারের লোক নেই। আসামের লোকদের জেলে ভরে ক্ষমতায় এসেছ, এখানে পারবে না। মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভেবেছ আসামের মতো এখানেও বিজেপি বানিয়ে দেব, সেগুড়ে বালি। লড়াই করতে ভয় পায় না, বামফ্রন্টকে তাড়িয়েছে এখান থেকে। করতে দেব না SIR, করতে দেব না NRC।
কেউ জেলে থাকবে না, সবাই পশ্চিমবাংলার মাটিতে থাকবে। 1952 সালে ভোটার লিস্টে আমার দাদুর নাম, বাবার নাম আছে। তুমি আমাকে তাড়িয়ে দেবে? তুমি হরিদাস পাল। 26-এর নির্বাচনে মমতা ব্যানার্জি 230টি আসন নিয়ে আসবে। এদিন তিনি আরো বলেন, আসামে 19 লক্ষ মানুষ হিন্দু তারা জেলে আছে, 5 লক্ষ মুসলমান জেলে আছে, দিয়ে তুমি আসাম দখল করেছিলে। তুমি তাই ভেবেছিলে পশ্চিম বাংলার মাটিতে আমি এই কাজটা করে দখল করব, আমি তাই ভাবে আমি পশ্চিম বাংলার 2 কোটি মানুষকে জেলে রেখে আমি এখানকার ঘুরিয়ে দেবো, বিজেপি বানিয়ে দেবো। ঘুরে বালি, এটা যে পশ্চিম বাংলা, নাম তার মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি। লড়াই করতে ভয় পাই না, বামফ্রন্টকে তাড়িয়েছি এখান থেকে, এক বিন্দু ভয় পাই না। পার করতে দেবো না স্যার, করতে দেবো না এনআরসি, কেউ জেলে থাকবে না, তারা পশ্চিম বাংলার মাটিতে থাকবে, তাদের এই মাটিতে জন্ম। পাশাপাশি এরই পরিপ্রেক্ষিতে বিজেপির সহ সভাপতি দীপক দাস জানান, বিজেপির কোনো ব্যাপার নয়, এসআইআর গোড়াটাই করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন একটা স্ট্যাটুটরি বডি, এটা ওনার জানা উচিত। আমার মনে হয় না ওনার এতদূর জানার এরিনা আছে, সেই জন্য ভুলভাল বকছে। আগে এসআইআরটা বুঝুক, তবে বলবে। কোনো বৈধ ভোটার সে বাদ যাবে না, তার সঙ্গে অবৈধ ভোটার থাকবে না। কাউরির নাম 1952 সালে থাকলে আজকে 2025 সালে সে না থাকতেও পারে, না থাকতেও পারে, কারণ এখানে এসআইআরটা হচ্ছে তার বেঞ্চমার্ক ইয়ার হচ্ছে 2002, যেটা লাস্ট এসআইআর হয়েছিল, সেইখানে ম্যান্ডেটরি প্রভিশন থাকতে হবে। আর যদি না থাকে সে ফর্ম 6-এ অ্যাপ্লাই করে নাম তুলুক, কোনো তো মারণ নেই। যদি সে বেঁচে থাকে, তার সমস্ত ডকুমেন্টস থাকে, তাহলে ফর্ম 6-এ 16 তারিখের পরে অ্যাপ্লাই করে নাম তুলুক। এটা বোধহয় ওনারা জানে না, ওদের দোষ নেই, কালচারে এর চেয়ে বেশি জানা সম্ভব নয়। আর কি বলবো, এবিবি একটা মিস্টেকেন ছিল ম্যাটার, যেটা দিল্লি গভর্নমেন্ট বাংলা ভাষার জন্য হয়েছিল। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও জানা উচিত, কেষ্টমণ্ডল এটা তো বলছে না, যে লাভলি খাতুনের মতন শত শত বাংলাদেশিকে এনে এখানকার পঞ্চায়েতে প্রধান বানিয়ে দিয়েছিল। ওনার দলের এখানে প্রচুর লিডার আছে যাদেরকে ভালোভাবে ট্র্যাক আউট করলে যে তারা বাংলাদেশি। কে? সৈকত মোল্লা কে, জাহাঙ্গীর কে, শেখ শাহজাহান কে, সব বাংলাদেশি ইসলামিক টেরোরিস্ট। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।